আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনে আসা ফিজিক্স কোশ্চেনের সলভিং ক্লাস নিয়ে আসলাম। তো এখানে সকল শিফটেরই কোশ্চেন রাখা আছে। তো আমরা শুরু করে দিই। এই স্লাইডটা তৈরির জন্য আমি উদ্ভাসের জবি কোশ্চেন ব্যাংকের সাহায্য নিয়েছি। তো প্রথম শিফটের প্রথম কোশ্চেন শুরু করে দিই। তো দেখো, আচ্ছা, কি বলছে? নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? ওকে, তো আমরা কি জানি নিউক্লিয়াসে কি থাকে? নিউট্রন এবং প্রোটন, এটা নিউক্লিয়াসে থাকে। থাকে না কি? থাকে না ইলেকট্রন। ইলেকট্রন কোথায় থাকে? এটা ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। তার মানে নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন, থাকে না ইলেকট্রন। আচ্ছা, এই হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। পরের কোশ্চেন কি বলছে? আচ্ছা, কি বলছে? আই ক্যাপ ক্রস গুণফল জে ক্যাপ এর সাথে আই ক্যাপের ক্রস গুণফল। আচ্ছা, আমরা যদি এর একটু দেখি, দেখো থিওরিটা যদি একটু বুঝি, দেখো আমি একটু চিত্র দিয়ে বুঝাই। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আচ্ছা, আমি যদি আই ক্যাপ থেকে জে ক্যাপে যাই দিক বরাবর গেছি না, দেখো দিক কিন্তু এই মার্ক দেয়া আছে। আমি যদি আই ক্যাপ থেকে জে ক্যাপে যাই দিক বরাবর, তাহলে হবে কে ক্যাপ প্লাস কে ক্যাপ, যেহেতু দিক বরাবর গেছি। আবার জে ক্যাপ থেকে আই ক্যাপে যাই, তাহলে দিকের বিপরীতে গেছি, তাহলে হবে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে? আবার মনে করো জি ক্যাপ থেকে কে ক্যাপে গেলাম দিক বরাবর, তাহলে প্লাস আই ক্যাপ। ঠিক আছে? আবার ধরো আই ক্যাপ থেকে কে ক্যাপে গেলাম দিকের বিপরীতে, তাহলে মাইনাস জে ক্যাপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে উদ্দীপকে কী বলছে? উদ্দীপকে আগে ব্র্যাকেটের যে কাজটা সেটা আমরা সেরে ফেলি। তাহলে আই ক্যাপ ক্রস গুণফল জে ক্যাপ। আচ্ছা, আই ক্যাপ ক্রস গুণফল জে ক্যাপ। তাহলে আই ক্যাপ থেকে আমরা জে ক্যাপে যাব। এগুলো কিন্তু আই ক্যাপ থেকে জে ক্যাপে যেতে হবে, অবশ্যই অবশ্যই এগুলো করা যাবে না। যেমন আই ক্যাপ ক্রস গুণফল জে ক্যাপ, আই ক্যাপ থেকে জে ক্যাপে যাব। ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবে না। মানে আই ক্যাপ জে ক্যাপ থেকে আই ক্যাপে যাওয়া যাবে না, আই ক্যাপ থেকে জে ক্যাপে যেতে হবে। এই ক্রস গুণফল আগে পরে দেওয়া যাবে না, যেটা আগে সেটা আগে দিতে হবে, যেটা পরে সেটা পরে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আই ক্যাপ থেকে জে ক্যাপে যাব। এই গেলাম, দিক বরাবর গেছি না, তাহলে কি প্লাস কে ক্যাপ হবে, প্লাস কে ক্যাপ। তাহলে এখানে প্লাস কে ক্যাপ এটা হবে। তাহলে এখন কি দাঁড়ায়? আই ক্যাপ ক্রস গুণফল প্লাস কে ক্যাপ, এটা দাঁড়ায় না? আই ক্যাপ ক্রস গুণফল প্লাস কে ক্যাপ, এটা দাঁড়ায় তো? এটা দাঁড়ায়। আচ্ছা, তাহলে আই ক্যাপ ক্রস গুণফল প্লাস কে ক্যাপ এটা দাঁড়ায়। আচ্ছা, এখন আসো আমরা করি। এখন যদি আমরা আবার একটু চিত্র দিয়ে আঁকি, দাঁড়াও। এখন আই ক্যাপ ক্রস গুণফল কে ক্যাপের টা বের করতে হবে। তাহলে আবার দিই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এবার আমরা আই ক্যাপ আর জে ক্যাপেরটা, আই ক্যাপ ক্রস গুণফল কে ক্যাপেরটা বের করব। তাহলে আই ক্যাপ থেকে কে ক্যাপে যাই, আই ক্যাপ থেকে কে ক্যাপে আসলাম, আই ক্যাপ থেকে কে ক্যাপে আসলাম, দিকের বিপরীতে আসছি না? দিক তো এই দিকে, দিক তো এই দিকে, আমি তো দিকের বিপরীতে আসছি, তার মানে জে ক্যাপ হবে। যেহেতু দিকের বিপরীতে আসছি, সেহেতু মাইনাস জে ক্যাপ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উত্তর হবে মাইনাস জে ক্যাপ। এই সি নম্বর মাইনাস জে ক্যাপ। আচ্ছা, পরেরটা বলছে 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান কত? তা আমরা কি জানি? 1 ন্যানোমিটার সমান সমান 1 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে আমি যদি এটাকে 10 ইন্টু 10⁻⁻10 মিটার লিখি, সঠিক হবে? অবশ্যই সঠিক হবে, অবশ্যই সঠিক হবে। আচ্ছা, এখন দেখো এই 10⁻⁻10 মানে কি? 1 অ্যাংস্ট্রম, এটা আমরা জানি। তাহলে আমরা 10 অ্যাংস্ট্রম এটা আমরা লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি। যেহেতু 10⁻⁻10 আমরা কি জানি? 1 অ্যাংস্ট্রম,
তাহলে আমরা 10 অ্যাংস্ট্রম এটা লিখতে পারি। তাহলে 10 অ্যাংস্ট্রম কোথায় আছে? এই যে সঠিক উত্তর বি। যন্ত্রের ক্ষমতা প্রকাশ করা যায় নিচের কোনটি দিয়ে? আচ্ছা, আমরা কি জানি যন্ত্রের ক্ষমতা ইকুয়াল টু পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আবার কি জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আবার নিচে টি, এটাও জানি। আবার দেখো এই এস বাই টি মানে কি? এস বাই টি মানে কি? বেগ ভি, তাইলে কি হয়? এফ ভি। এটাও কিন্তু হয়। তাহলে ক্ষমতা, যন্ত্রের ক্ষমতা প্রকাশ করা হয় নিচের কোনটি দিয়ে? এই যে এফভি দিয়ে। আচ্ছা, বলছি কি মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান কত? এরা মুখস্থ করে দেখবা। প্রায় 5 কিলোমিটার পার সেকেন্ড। এরা মুখস্থ করবা, কারণ এটা শুধু ক্যালকুলেশন করে বের করা দরকার আছে, টাইম অবশ্যই করে ডিরেক্ট মুখস্থ করবা, মোটামুটি ভালোই আসে। মুখস্থ করবা প্রায় 5 মিটার, মানে মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান কত? প্রায় 5 কিলোমিটার পার সেকেন্ড। প্রায় 5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখানে 5-এর কমও থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে, মানে 5-এর কাছাকাছি যেটা দেখবা সেটাই দেখাই দেবা। তাহলে 5-এর কাছাকাছি এটা আছে, এ নম্বর উত্তর। ঠিক আছে, শুধু করে টাইম পাস করার দরকার আছে নাই। বলছে আবিষ্ট তড়িৎ চালক বলের মান নিচের কোনটি পরিবর্তনের হারের সমানুপাতিক? তাহলে আমরা গত ক্লাসেও দেখছিলাম, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাসে। দেখো আমরা জানি ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডি টি। তাহলে এখানে হচ্ছে এই ই হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি। ই হচ্ছে কি? আবিষ্ট তড়িৎচালক শক্তি। আর এই যে ফাইটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স। তাহলে কি বলছে? আবিষ্ট তড়িৎচালক বলের মান নিচে কোনটি পরিবর্তনের সমানুপাতিক? দেখো আমি যদি এই এনটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে কি হয়? এনটাকে কনস্ট্যান্ট ধরলে ডি ফাই বাই ডি টি। এই ফাইটা হচ্ছে ফ্লাক্স, ফাইটা কি? ফ্লাক্স। যেহেতু ফ্লাক্স, তাহলে কি লিখতে পারি? এই তড়িৎচালক, আবিষ্ট তড়িৎচালক শক্তি এই তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। এটা না, এখানে বলছে আবিষ্ট তড়িৎচালক বল, ওইটাই ধরবো আর কি। আমরা এটা হচ্ছে সূত্র, ওই যে ফ্যারাডের সূত্র থেকে জানি। তো যদি এইটা ফ্যারাডের সূত্র থেকে জানি, তো এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে তড়িৎ ফ্লাক্স কই? ফ্লাক্স। আবিষ্ট তড়িৎচালক শক্তি তড়িৎ ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে ফ্লাক্স হবে উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। দেখো কি বলছে, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা নিচের কোনটি? আচ্ছা, আমরা কেন্দ্রমুখী বল কি জানি? এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটা কি জানি? কেন্দ্রমুখী বলের সূত্র। তাহলে আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এম ঘটা, তাহলে কি হয়? এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কোনটি? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এ হচ্ছে উত্তর। আদর্শ গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ হলো, চাপ আমাদের কাছে চাপ হয়েছে। তাহলে আমরা একটা সূত্র জানি, পিভি ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার। এই সূত্রটা জানি। এখানে এম হচ্ছে একটি অণুর ভর, এটা হচ্ছে এম, এবং অণুর সংখ্যা এটা হচ্ছে এন। তাহলে এই এম আর এন, এটা দুটো মিলে কি হয়? মোট অণুর ভর। এম হচ্ছে একটি অণুর ভর, এবং এন কি? এটা হচ্ছে অণুর সংখ্যা, দুইটা মিলে মোট অণুর ভর হয়। তাহলে কি হয়? পিভি ইকুয়াল টু 1/3 মোট অণুর ভর এম সি স্কোয়ার। তাহলে আমরা ভিটাকে যদি ওই পাশে নেই, তাহলে পি যদি এইখানে রেখে ভিটাকে যদি এইভাবে নিয়ে আসি, এম বাই ভি সি স্কোয়ার। ঠিক আছে না?
তাহলে আমরা কি জানি, রো ইকুয়াল টু এম বাই ভি, রো ইকুয়াল টু এম বাই ভি, এটা আমরা জানি। তাহলে এই এম বাই ভি সমান রো, মানে এম বাই ভি এর জায়গায় রো লিখতে পারি না, রো লিখতে পারি। তাহলে 1/3 রো সি স্কোয়ার, 1/3 রো সি স্কোয়ার, তাহলে সাব 1/3 রো সি স্কোয়ার। আচ্ছা 1/3 রো সি স্কোয়ার আছে, এই তো 1/3 রো সি স্কোয়ার। আচ্ছা প্রথম শিফটের কোশ্চেন শেষ, এবার দ্বিতীয় শিফটের যে কোশ্চেনে আসি। বলছে কি, একটি সংরক্ষণশীল বল এফ এর জন্য কোনটি সঠিক? আমরা জানি সংরক্ষণশীল বলের কার্ল শূন্য হয়, সংরক্ষণশীল বলের কার্ল শূন্য হয়। তাহলে কার্ল শূন্য কোথায়? এই তো কার্ল শূন্য, কার্ল, এটা কার্ল না ভেক্টরের বর্ষ না, কার্ল শূন্য। উত্তর হবে বি, সংরক্ষণশীল বলের কার্ল শূন্য হয়। ঠিক আছে, ওকে। পরেরটা, একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 0.993 মিটার। মুখস্থ করে ফেলবা, বের করার কোনো মানেই হয় না, কারণ টাইম অপচয় করার কোনো দরকার আছে? তাহলে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 0.993 মিটার। তাইলে এখানে দুইটাই তো আছে, 0.993 মিটার, 0.993 মিটার। এটা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য। ওকে, পরেরটা, টর্কের মাত্রা কোনটি? টর্কের মাত্রা, আচ্ছা আমরা কি জানি টর্কের একক কি? টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাহলে নিউটন মিটার, এটার একটু এককটা একটু ভাঙি, তাহলে একটু যদি নিউটন মিটারকে ভাঙি তাহলে কি হয়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন এই যে মিটার, এই মিটার। ঠিক আছে, তাহলে মিটারটা যদি আমরা ইয়া করি তাহলে দেখো কি হয়, কেজি মিটার স্কোয়ার গুণ করলে কি হয়, মিটারটাকে গুণ করলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড পার 2 এটা হয়। তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড পার 2। ওকে, এটা হচ্ছে একক, এটা হচ্ছে টর্কের একক। তাহলে এটা যদি মাত্রা বের করি তাহলে কি হয়, দেখো কেজি এর মাত্রা কি, কেজি এর মাত্রা হচ্ছে এম, আর মিটারের মাত্রা কি, মিটারের মাত্রা হচ্ছে এল, এবং টি এস এর মাত্রা কি, টি। তাহলে টি পার 2, এম এল স্কোয়ার টি পার 2, এম এল স্কোয়ার টি পার 2 আছে, এই যে ডি নম্বর অ্যান্সার, এম এল স্কোয়ার টি পার 2। আবারও বলি, নিউটন মিটার হচ্ছে টর্কের একক, যদি ভাঙি তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন এম, এটা গুণ করলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড পার 1 এটা হয়। আবার এটা মাত্রা আমরা বের করলাম। আচ্ছা পরেরটা, বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? আচ্ছা হাইগ্রোমিটার ব্যবহৃত হয়, হাইগ্রোমিটার। ঠিক আছে, হাইগ্রোমিটার। পরেরটা দেখো কি বলছে, এসি তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু এত এর কম্পাঙ্ক কত? তাহলে আমরা কি জানি, এখানে আমরা জানি, দেখো আমরা এ সাইন, দেখো এ সাইন দ্বারাও এ সাইন ওমেগা টি, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এ সাইন ওমেগা টি, এখানে ওমেগা কত, ওমেগা হচ্ছে 60 পাই, ওমেগা কত 60 পাই। তাহলে আমরা এখান থেকে ওমেগার মান বের করে ফেললাম। তাহলে ওমেগার মান কত, 60 পাই। আমরা জানি না এ সাইন ওমেগা টি, এটা জানি, প্লাস ডেল, এখানে তো আর ডেল নাই, তাহলে এ সাইন ওমেগা টি। তাহলে ওমেগার মান কত, ওমেগার মান 60 পাই, ওমেগার মান 60 পাই। তাহলে দেখো আমরা কি বলছে, কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই, ওমেগা বাই 2 পাই, এটা আমরা জানি। তাহলে ওমেগার মান কত, 60 পাই বাই 2 পাই, কত হয় কাটাকাটি করলে 30 কই উত্তর 30 হার্টস, হার্টস তো একক দিতে হবে, একক দিতে হবে 30, এই ডি নম্বরে 30 হার্টস। পরেরটা, নিচের কোনটি
কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? আমরা কি জানি দৃশ্যমান আলো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, গামা রশ্মি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, আলফা রশ্মি কি আছে? নাই। তাহলে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আলফা রশ্মি নয়। পরেরটা, একটি তেজস্ক্রিয় মৌলের গড়ায়ু 1 বছর হলে এর অর্ধায়ু কত হবে? ঠিক আছে, গড়ায়ু কি বলছে? গড়ায়ু 1 বছর, তাহলে গড়ায়ু টাউ ইকুয়াল টু 1 বছর হলে অর্ধায়ু কত? তাহলে সূত্রটা কি? টাউ ইকুয়াল টু টি হাফ বাই 0.693, এটা হচ্ছে সূত্র। তাহলে গড়ায়ু কি বলছে? গড়ায়ু বলছে 1 বছর, আর টি হাফটা আমরা বের করব অর্ধায়ু, তাহলে 0.693, তাহলে 1 দ্বারা গুণ করলে কত হয় টি হাফের মান? টি হাফের মান হয় 0.693, আর গুণ করছি, অর্থাৎ এটা গুণ করে দিছি। ঠিক আছে, টি হাফের মান, অর্ধায়ুর মান 0.693 বছর। ঠিক আছে, পরেরটা, একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে এর ভর কত? একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে এর ভর অসীম হয়ে যায়, এর ইনফিনিটি, অসীম হয়ে যায়। একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে এর ভর অসীম। আচ্ছা, দ্বিতীয় শিফটের কোশ্চেনও শেষ। এগুলো কম কেন? 24-25 সালে রিটেন ছিল, যার ফলে এমসিকিউ একটু কম ছিল আর কি। এখন তো রিটেন নাই জগন্নাথে। দেখো পরেরটা, একটি তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য এত হলে বিন্দুদ্বয়ের পথ পার্থক্য কত? তাহলে আমরা কি জানি সূত্র? দশা পার্থক্য ইকুয়াল টু 2π বাই ল্যামডা ইকুয়াল টু ল্যামডা গুণন পথ পার্থক্য। এইটা আমরা জানি সূত্র। তাহলে সূত্র যেহেতু জানি, জাস্ট সূত্রটা ইউজ করে আমার দশা পার্থক্য ও পথ পার্থক্য চাওয়া হয়েছে, এই পথ পার্থক্যটা বের করে ফেলতে পারবো। দেখো, আমরা যদি পথ পার্থক্যকে এক পাশে রেখে যদি এই 2π বাই ল্যামডাকে দশা পার্থক্যর এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? দেখো, দশা পার্থক্য গুণন 2π বাই ল্যামডা উল্টে গিয়ে ল্যামডা বাই 2π হয়ে যাবে, এভাবে না? এইটা যদি এইখানে আসে, উল্টে গিয়ে হয়ে যাবে, সেইটাই জাস্ট আমি সাজিয়ে লিখছি। এক পাশে পথ পার্থক্য রেখে অন্য পাশে আমি লিখছি। এখন দশা পার্থক্য দেওয়া আছে কত? π/2। দশা পার্থক্য π/2 দেওয়া আছে, π/2। তাহলে π/2 গুণন ল্যামডা বাই 2π, π/2 গুণন ল্যামডা বাই 2π। তাহলে পাই কাটা, তাহলে থাকে কত? λ/4 থাকে। λ/4 আছে, এই যে বি নম্বর অপশনে λ/4 আছে। কাজের মান 0 হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সবাই জানো কাজের মান কখন 0 হয়। দেখো, ডব্লিউ ইকুয়াল টু আমরা এফএস কস থিটা যদি লিখি, ডব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা, এখানে যদি কস থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে কত হয়? এফএস কস 90 ডিগ্রি, তাহলে কত হয়? 0। কস 90 ডিগ্রির মান 0। তার মানে কাজের মান 0 হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, নক্ষত্রের জ্বালানি মূলত হাইড্রোজেন হচ্ছে নক্ষত্রের জ্বালানি। আচ্ছা, পরেরটা, গতিশক্তি পরিবর্তনের সমান হলো সম্পন্ন কাজ। আমরা কাজ শক্তি উপপাদ্যে শিখছি না, যে কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এটা কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে, গতিশক্তির পরিবর্তন এটা কোথায় আছে? কাজ শক্তি উপপাদ্যতে আমরা শিখছি। কাজ শক্তি উপপাদ্যতে আমরা শিখছি, কাজ শক্তি উপপাদ্য।
তাহলে কি বলছে, গতিশক্তি পরিবর্তনের সমান হলো সম্পন্ন কাজ, অর্থাৎ কাজশক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু আমরা এই যে গতিশক্তির পরিবর্তন এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি, ঠিক আছে, ওকে। আচ্ছা, পরে বলছে 1 কুড়ি ইকুয়াল টু কত? 1 কুড়ি সমান 3.7 ইন্টু 10 বেক্রেল, ঠিক আছে। আচ্ছা, 1 কুড়ি সমান তাহলে 3.7 ইন্টু 10 আচ্ছা হচ্ছে না কেন, ও আচ্ছা 3.7 ইন্টু 10 বেক্রেল। 1 কুড়ি সমান 3.7 ইন্টু 10 বেক্রেল। আচ্ছা, পরে বলছে কি, সাবেশ গুণাঙ্কের একক কি? সাবেশ গুণাঙ্কের একক হচ্ছে ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, ঠিক আছে, ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। আচ্ছা, এখন আমরা একটু চেক করি, এটা হচ্ছে সাবেশ গুণাঙ্কের একক, ঠিক আছে। আচ্ছা দেখো, ভোল্ট, আচ্ছা প্রথম আরেকটা একক হচ্ছে হেনরি, আরেকটা একক কি? হেনরি। হেনরিও কিন্তু আরেকটা একক। সাবেশ গুণাঙ্কের আরেকটা একক কিন্তু হেনরি। তার মানে সাবেশ গুণাঙ্কের একক কি? একটা হচ্ছে ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, আর একটা হচ্ছে হেনরি। তাহলে হেনরি তো আছে, এইটা হবে। আচ্ছা এখানে একটু দেখি, এই যে ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার, এটাও তো হবে, এটাও তো সেম। আচ্ছা এইখানে কি করছে, ভোল্ট এম্পিয়ার ভাঙে যদি করি, দেখো ভেঙে যদি করি, দেখো তাহলে কি হয়, ভোল্ট এম্পিয়ার বাই সেকেন্ড। আচ্ছা এইটাকে যদি আমি উল্টাই উপরে উঠাই দিই, এটাকে উল্টাই উপরে উঠে তাহলে কী হয়, দেখো ভোল্ট গুণন সেকেন্ড উপরে চলে যাবে আর এম্পিয়ার নিচে থাকবে, এম্পিয়ার নিচে থাকবে। তাহলে কি হয়, ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। এটাও কিন্তু হয়, এটাও কিন্তু হয়। তাহলে এই নম্বরও কিন্তু হচ্ছে। তাহলে অ্যান্সার তো সবগুলো, অ্যান্সার হচ্ছে সবগুলো, অ্যান্সার সবগুলো, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন, কেপলারের তৃতীয় সূত্র হলো, কেপলারের তৃতীয় সূত্রটা হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। কেপলারের তৃতীয় সূত্রটি হলো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এখানে আছে, আচ্ছা এখানে তো নাই, এখানে অপশনে ভুল করছে, ঠিক আছে, অপশনে ভুল করছে, আমি একটা কারেক্ট করে দিই। এই যে এইটা মনে করো যে এইটা আমি যে সমানুপাতিক চিহ্ন দিয়ে দিই, আমি নিচে কারেকশন করি, দাঁড়াও, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এইটা হবে উত্তর। তাহলে আমি যদি কারেকশন করার পরে এটা হবে উত্তর, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। আচ্ছা বলছে নিচের কোনটি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর? এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের সাথে অন্য কোনো পরমাণু যোগ করে, অর্থাৎ যেমন আর্সেনিক বা অন্য সব পরমাণু হয় না, যেমন কার্বনের কি আছে, যেমন হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, অথবা তোমার ওদিকে কি আছে নাইট্রোজেন, ফসফরাস, এই সব পরমাণু যোগ করে এন টাইপ অথবা পি টাইপ সেমিকন্ডাক্টর যে বানানো হয় সেটাকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়, ঠিক আছে। তাহলে এই সিলিকনের সাথে আর্সেনিক যোগ করে এটা হচ্ছে তোমার এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়েছে, তাহলে এটা হবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ঠিক আছে, তো উত্তর সি। তো আশা করি বুঝতে পেরেছ, সকল শিফটের কোশ্চেন করানো হয়েছে। তো এভাবে অন্য ইউনিভার্সিটির কোশ্চেন যদি চাও, বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস, তাহলে কমেন্টে বলতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।